ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বই কেনা সৈয়দ মুস্তাফা আলীর লেখা বই কেনা গল্প তোমাদের আমি এটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা আছে পঞ্চতন্ত্র, সেখানের বই কেনা আমি তোমাদের পড়ানো স্টার্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেদিন আমি তোমাদের প্রথম পার্ট আলোচনা করেছিলাম, আজ আমি তোমাদের লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি এবং পরীক্ষার আগে সাজেশনও দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি লাস্ট পার্ট আজকে বই কেনা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের এর আগের দিন আমি পড়িয়েছিলাম গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। এত দূর অবধি পড়েছিলাম। এখানে আমি তোমাদের একটু বিষয়বস্তুটা যতটা পড়েছিলাম তার বিষয়বস্তুটা একটু বলে দিই। সেটা ছিল মাছের মতো যেমন পুঞ্জীভূত চোখ থাকলে মানুষ একসঙ্গে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখতে পেত। এর সমাধানে আনাতোল ফ্রান্স বলেছেন মনের চোখ বাড়ানোর কথা। বই কেনা এবং বই পড়ার মাধ্যমে মনের চোখ বাড়ানো সম্ভব। রাসেলের মতে বই পড়া মনের মধ্যে অন্য ভুবন তৈরি করে দেয়, যা ব্যক্তি মানুষের যন্ত্রণার আশ্রয় নেয়। বিভিন্ন ধর্মের আকার এই গ্রন্থগুলিতে কোনো না কোনোভাবে বইয়ের গুরুত্ব প্রতিষ্ঠা পেয়েছে। আর কি বাঙালির পাঠক যে বই যে কিনবে তারা কি বলেছে, পাঠক পয়সার অজুহাতে বই কেনে না। এক্ষেত্রে সমস্যাটা কি উভয়মুখী। প্রকাশক বলে যে বই বিক্রি হয় না বলে বই দাম সস্তা হয় না, আর পাঠক বলে দাম সস্তা হয় না বলে তাই বই কেনে না। এক্ষেত্রে পাঠকের উদ্যোগ জরুরি, কারণ বই কিনে কেউ দেউলিয়া হতে চায় না। এ গেল তোমাদের এত দূর অবধি আমি তোমাদের পড়িয়েছি। আর বলেছে কেউ যদি বই কেনে, বই কিনলে কিন্তু কেউ দেউলিয়া হবে না, কারণ বই কিন্তু আমাদের সব সময় দরকার পড়ে। এবার আমি আসছি পরের থেকে পড়াতে। এখান থেকে আমি তোমাদের পড়াচ্ছি। আমি নিজে কি করি? আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার। তামাকের মিক্সার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটি খেয়ে নিজেই কনজিউমার। আর বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ আমি নিজেই মাঝে মাঝে কিনি। তাহলে কি বলছে, যে এখানে লেখক বলছেন আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার। প্রডিউসার মানে যে প্রডিউসড করে, আর কনজিউমার মানে যে কিনছে। তাহলে সে কি বলছে, যে একদিকে সে বই লেখে আর সেই বই কেনে না বলে সে নিজের বইটাই সে নিজে কিনে ফেলে। মার্ক টুইনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, শুধু বই। এমনকি কার্পেটের ওপরও গাদা গাদা বই সুপকৃতি হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুইনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুইনের নিজের লাইব্রেরিতে এত বেশি বই ছিল এবং মেঝেতে সেগুলো এমনভাবে স্তূপাকৃতি হয়ে পড়েছিল যে তা দেখে তার এক বন্ধু মার্ক টুইনকে বলেছিলেন, বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো গুছিয়ে রাখার জন্য গোটা কয়েক সেলফ জোগাড় করার প্রয়োজন। মার্ক টুইন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, ভাই বলছো ঠিক, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, সেলফ তো আর সেই কায়দায় জোগাড় করতে পারি নে। সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চাওয়া যায় না। তাহলে মার্ক টুইন বন্ধুকে উত্তর দিয়েছিলেন যে সেই প্রয়োজন যথার্থ, কিন্তু লাইব্রেরিটা তিনি যে কায়দায় গড়ে তুলেছেন, সেলফ তো সেই কায়দায় জোগাড় করতে পারা সম্ভব হয়নি, কারণ সেলফ তো বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার চাওয়া যায় না। শুধু মার্ক টুইনই নয়, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে, কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় যে বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত। তার কারণটা কি? তাহলে কি বলছে, যে অনেক মানুষ দেখা যায় যে পৃথিবীর অধিকাংশ লোক নিজেদের লাইব্রেরি গড়ে তোলে, কিছু বই কিনে আর কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে, ঠিক যেমন মার্ক টুইন করেছিল। সে প্রসঙ্গে লেখক বলেছেন যে
মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সেই লোকই দেখা যায় যে বইয়ের বেলা কী করে, সম্পূর্ণ বিবেক হারিয়ে ফেলে। অন্যের থেকে বই ধার নিয়েও নির্দ্বিধা সেই বই সে কী করে, নিজের কাছে রেখে দেয়, আত্মস্থ করে, সে ফেরত দিতে চায় না। এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলাম। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজেই জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটে আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই। ধনীর মেহনতের ফল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়েও অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। পক্ষান্তরে জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, এবং সে ফল ধনীদের গায়ে পরে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। তাহলে কি বলছে এই লাইনেতে? এখানে বলেছে যে এখানে একজন আরব্য পণ্ডিতের কথা বলা হয়েছে। সেই পণ্ডিত কি লিখেছেন, যে ধনীরা মনে করে অর্থ রোজগার পৃথিবীতে সবথেকে কঠিন কাজ, আর জ্ঞানীরা মনে করে জ্ঞান অর্জন সবথেকে শক্ত কাজ। এই প্রশ্নের মীমাংসা হওয়া সহজ নয়, কিন্তু মনে রাখতে হবে, ধনীর পরিশ্রমের ফল হিসাবে প্রাপ্ত টাকা যদি তিনি কোনো জ্ঞানীর হাতে তুলে দেন, তাহলে জ্ঞানী ব্যক্তি ওই টাকা পরমানন্দে কাজে লাগাতে পারেন। এমনকি কখনো কখনো ধনীদের থেকেও অনেক ভালো পথে, উত্তম পদ্ধতিতে তিনি সেই পয়সা খরচ করতে পারেন। অন্যদিকে জ্ঞানীরা যদি তার জ্ঞানচর্চার ফলকে ধনীদের হাতে তুলে দেয়, তাহলে ধনীরা তা ব্যবহার করতে পারবে না, কারণ তারা বই পড়তে পারেন না। এবং এই কারণে ধনী আর জ্ঞানীদের মধ্যে এই পার্থক্যটাই তিনি বিচক্ষণের কাছে, আরব পণ্ডিত বিচক্ষণের কাছে তুলে ধরেছেন। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করে QED দিয়ে, অতএব সপ্রমাণ হলো জ্ঞানার্জন ও ধনার্জনের চেয়ে মহত্তর। তাহলে আরব পণ্ডিত কে বলেছেন? তিনি বলেছেন, তিনি সমস্ত প্রমাণ দেওয়ার পর তিনি বলেছেন, জ্ঞানার্জন মানে জ্ঞান হচ্ছে ধনার্জন মানে ধনের থেকেও বেশি মহত্তর। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহক, পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে, একমাত্র বাংলাদেশ ছাড়া। তাই মানুষ কি বলেছে, যে এই যে মানুষ যারা প্রকৃত যারা জ্ঞান অর্জন করতে চায়, তারা কি করে, অকাতরে অর্থ ব্যয় করে বই জোগাড় করে। শুধুমাত্র একমাত্র বাঙালি ছাড়া, যারা বাঙালিরা বই পড়তে পছন্দ করে না, বই কিনতে চায় না, একমাত্র বাঙালি ছাড়া অন্যান্য লোকেরা কি করে, দেশের লোকেরা অনেক অঢেল টাকা দিয়ে তারা কি করে, অর্থ ব্যয় করে, তারা জ্ঞান অর্জন করে, বই জোগাড় করে। সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামী জন্মদিনের জন্য সওগাত কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরিবিনী ধনীর উভয়েতে কিছুই আর মনোপ্রীত হয় না। সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরিবিনী নাসিকা কুঞ্চিত করে বললে, সেও তো তার একখানা আছে। তাহলে কি বলছে, যে একটা গল্প সে বলেছে, সেই গল্পটা কি, একটা সে শোক প্রকাশ করে তার বন্ধুকে একজন গল্প বলেছেন। সেই গল্পটা কি, জন্মদিনে উপহার কিনতে গিয়েছিলেন এক ধনী রমণী। দোকানদার তাকে নানা জিনিস দেখায়, কিন্তু সেই ধনী মহিলা জানান যে তার স্বামীর কাছে সব জিনিসই রয়েছে। শেষে নিরাশ হয়ে দোকানদার তাকে একটা ভালো বই উপহার দেওয়ার প্রস্তাব দেন। তাতেও সেই অহংকারী ধনী রমণী নাসিকা কুঞ্চিত করে বলে যে সেটাও তার স্বামীর কাছে রয়েছে। যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই ও তাদের পক্ষে যথেষ্ট। অর্থাৎ কি বলেছে, যেমন স্ত্রী তেমনই স্বামী, অর্থাৎ তাদের কাছে অনেক বই দরকার পড়ে না, তাদের কাছে একটা বই যেন তাদের কাছে যথেষ্ট। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলে তারা ওই জিনিস দিয়ে দেয়, তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেহজ্জত করতে চায়, তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। তাহলে কি বলেছে, যে এই যে জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। যদি কাউকে ধরো
ফ্রান্সে যদি কাউকে অপমান করতে চায়, তারা কিভাবে অপমান করে? তুমি যাকে বেশি ভালোবাসো, শ্রদ্ধা ভক্তি করো, তাকে দিয়ে তারা কি করে? অপমান করে। তোমাকে অপমান করবে না, তুমি যাকে সম্মান করো তাকে অপমান করবে। ধরো তুমি দেশকে ভালোবাসো, তাহলে তারা কি করবে? তোমাকে অপমান করবে না, সে কী করে? তোমার দেশকে অপমান করবে। তোমাকে অপমান করলে হয়তো তুমি তোমার নিজের অপমান ভুলে যাবে, কিন্তু নিজের দেশ, নিজের মায়ের কথা তোমাকে যদি অপমান করে, তুমি কি সেটা ভুলতে পারবে? পারবে না। সেটাই বলছে, সেটা তোমার মনের মধ্যে সারা জীবন থেকে যাবে। সেটাই কথা বলছে, তারা এইভাবে তোমাকে অপমান করবে। আদ্দেজিদের মেলা বন্ধু বান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন। প্যারিসে স্টানলিওনা তখন লাগলো জিদের পিছনে, গালিগালাজ কটু কাতব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশ চুপ করে সব কিছু শুনে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো, তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। তাহলে কি হলো? যে স্টানলিয়নপন্থীরা তারা কি করেছিল? জিদের প্রাণকে অতিষ্ঠ করে তুলেছিল। যে সে একটা কি করে, রাশিয়া থেকে ফিরে এসে আদ্দেজিদ সোভিয়েতের সমালোচনা করে একটা বই লিখেছিলেন। সেই জিদের এই প্রাণঘাতী কেতাব ফ্রান্সের স্টানলিয়নপন্থীরা মেনে নিতে পারেননি, ফলে গালিগালাজ এবং কটুকতার মধ্যে দিয়ে আদ্দেজিদের প্রাণকে অতিষ্ঠ করেছিলেন। তখন বিস্ময়করভাবে জিদের লেখক বন্ধুদের অধিকাংশ চুপ করেছিলেন, জিদের হয়ে সামান্য প্রতিবাদটুকুও তারা করেননি। এই ঘটনাকে জিদ সহজভাবে মেনে নিতে পারেননি, তাই তিনি স্থির করেন যে তার ওইসব লেখক বন্ধুদের একটা শিক্ষা দেবেন। কাগজে বিজ্ঞাপন বেরোলো, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। প্যারিস খবর শুনে প্রথম তার মূর্ছা গেল, কিন্তু স্তম্ভিতে ফেরা মাত্র মুখ কচ্ছ হয়ে তুলল নিলামখানার দিকে। তাহলে কি হলো? যে সোভিয়েত বিরোধিতা করে বই লেখার জন্য প্যারিসের স্টানলিয়নপন্থীরা যখন জিদকে যখন আক্রমণ করে, তার লেখক বন্ধুরা যখন তার জিদের পাশে দাঁড়ায়নি, এর উচিত শিক্ষা দেবার জন্য জিদ কী করে? লাইব্রেরিটা নিজের নিলামের বিজ্ঞাপন দেন। প্যারিসের লোকজন প্রাথমিক বিস্ময়কর কাটিয়ে নিলাম স্তরে ছুটে এসে কিন্তু গিয়ে দেখে, অবাক হয়ে সে দেখে যে বন্ধুরা জিদের পাশে ছিলেন না, তাদেরই স্বাক্ষর করা বইগুলো তাদেরকে বিক্রি করছেন। এটা তোমাদের বলছি। সেখানে গিয়ে অবস্থা দেখে লোকেদের চক্ষু স্থির। সেসব লেখক জিদের হয়ে লড়েননি, সেসব বই যারা জিদকে স্বাক্ষর সই উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলোই নিলামে চলেছেন। যেটা বললাম যে জিদ কী করেছিলেন? যে জিদ কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন যে তার লাইব্রেরিটা সে নিলামে করতে বিক্রি করে দেবেন। এই খবর শুনে প্যারিসবাসীরা সেখানে ছুটে আসলে কিন্তু তারা এসে দেখেছিল যে সেখানে তোমার কি ছিল? যেসব বন্ধুরা যে তাকে সাহায্য করেনি, তার স্বাক্ষর করা বইগুলোই সেখানে সে নিলামে রেখেছে। সেগুলোকে সে জঞ্জাল ভেবে সেগুলোকে বিক্রি করতে চেয়েছে। প্যারিসের লোক তখন সে অট্টহাস্য ছেড়েছিল, সেটা আমি ভূমধ্য সাগরে মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম, কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার্স সেটা বেতারে ছড়িয়ে দিয়েছিলেন। জাহাজে টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। আদ্দেজিদ যে কাগজে বিজ্ঞাপন দিয়েছিল যে তার লাইব্রেরিটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু নিলামখানার উপস্থিত মানুষেরা দেখে যে তিনি কেবল সেই বইগুলোই বিক্রি করতে চাইছেন যেগুলো লেখক হলেন তার সেই বন্ধুবান্ধব, যারা স্টানলিয়নপন্থীদের সঙ্গে সংঘাতের সময় তাকে সাহায্য করেনি, তার পাশে থাকেননি। জিদের এই কাণ্ড দেখে প্যারিসের লোকেরা অট্টহাস্য করেছিলেন। রয়টার বিষয়টা গুরুত্ব উপলব্ধি করে বেতারে এই খবর ছড়িয়ে দিয়েছিল, আর জাহাজে টাইপ করা 100 লাইনের দৈনিক কাগজে সেটা সাড়ম্বরে প্রকাশ পেয়েছিল। অপমানিত লেখকরা তিন ডবল দামে আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিল। যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেনি। তাহলে কি তার সে বন্ধুরা যারা জিদের সঙ্গে যার জিদের অসময় তার সঙ্গে থাকেনি, তাদের সেই বইগুলো যখন সে বিক্রি করে দিয়েছিল নিলামখানায়, তখন সে তার বন্ধুরা তাদের অপমানিত
যাতে না হতে হয় সেই জন্য সেই বইগুলো তারা কী করেছিল, 3 ডবল দামে লোক পাঠিয়ে তড়িঘড়ি করে কিনে নিয়েছিল, কারণ তাদের যাতে অপমান হবে, কারণ সেই বইয়ের মধ্যে তার স্বাক্ষর করা আছে, তাই জন্য যাতে লোকরা যাতে তার সম্বন্ধে তাদের সম্বন্ধে যাতে জানতে পারে অতই মঙ্গল, সেই কারণে তারা তড়িঘড়ি করে সেই বইগুলো কিনে নিয়েছিল। আর সেই বন্ধুরা জিতকে কখনো ক্ষমা করেনি। এবার গেল বন্ধুরা, এবার লাস্ট পার্ট আমি আলোচনা করছি। আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমার বেদনাটা সেখানেই, বাঙালিরা যদি হট অ্যান্ড টাইট হতো তবে কোন দুঃখ ছিল না। এরকম অদ্ভুত সংমিশ্রণে আমি ভূভারতে কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার কেবলই কোথাও দেখিনি, জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবহেলা। আবার কোনো কোনো বেশরম বলে বাঙালির পয়সার অভাব। বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা একথা? ফুটবলের মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটার কিউ থেকে? তাহলে লেখকের পর্যবেক্ষণ ধরা পড়েছে বাঙালির চরিত্রের অদ্ভুত একটা সংমিশ্রণ। বাঙালি তো হট অ্যান্ড টয়েটের মতো যাযাবর উপজাতি নয়, তার জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু বই কেনার ক্ষেত্রে সে চূড়ান্ত উদাসীন। এই মনোভাব লেখকের যন্ত্রণা দিয়েছে। অনেকেই বলে থাকেন যে বাঙালির পয়সার অভাব, আসলে তারা নির্লজ্জ। খেলার মাঠে কিংবা সিনেমার টিকিট কাটার লাইনে যে বাঙালির ভিড় করে তার মুখ একথা মানায় না। থাক আমাকে খামোকা চটাবেন না। বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলাম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্প তো সকলেই জানেন, কিন্তু তার গুড়াত্ম মাত্র কাল বুঝতে পেরেছি, আরব্য উপন্যাসের গল্প। তাহলে তিনি কি বললেন যে তাকে চটাবেন না, সে একটা গল্প সে লিখবে সেটা ভেবেছিল, সে গল্প লিখবে বলে কলম ধরেছিলাম, কিন্তু সে দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা তো সকলেই জানেন, তা হলো সে কী করছে, সেই গল্পটা সে একবার বলছে। সে গল্পটা কি কাল বুঝতে পেরেছে, সেই গল্পটার আসল মাহাত্ম্যটা কী, সেটা একটা আরব উপন্যাসের গল্প। সেই গল্পটা একবার শোনো। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করে। বই হস্তগত হলো। রাজা বাদ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু দিয়ে জোড়া পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙ্গুল সেই বিষ মেখেই নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটি হেকিম রেগে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। সেইটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষপানের গায়ে ঢলে পড়লেন। তাহলে তিনি একটা রাজা গল্প বলেছেন। এক রাজা তার হেকিমের একটা বই কিছুতে করায়ত্ত না করতে পেরে তাকে খুন করেন। বই রাজার হাতে আসে। রাজা বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে বই পড়তে থাকে, কিন্তু বইটির পৃষ্ঠাগুলো এমন জুড়ে গিয়েছিল যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু দিয়ে সেই জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছিলেন। এদিকে হেকিম নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও তিনি করে গিয়েছিলেন। তিনি বইটির পাতায় পাতায় কোণার দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। সেই বিষ রাজার আঙ্গুল হয়ে রাজার মুখের মধ্যে প্রবেশ করেছিল, এবং বইটির শেষ পাতায় তার প্রতিহিংসা নেয়ার পরিকল্পনাটা তিনি খবরটি লিখে রেখে গেছিলেন হেকিম। বই পড়ার সঙ্গে সঙ্গে রাজার মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় যে সে যেন গল্পটা জানে, আর মরার ভয় বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে। বাঙালির বই কেনার বৈরাগ্য দেখে মানে কি, যে বাঙালিরা বই কিনতে চায় না, সেটা কেন, তারা হয়তো সেই গল্পটা তারা মনে রেখেছে, হেকিমের সেই আর রাজার গল্পটা, যে সে বইয়ের কণায় কণায় বিষ লাগানো ছিল, সেই বিষ রাজার মুখে গিয়ে রাজা মারা গিয়েছিল। তারাও হয়তো বই পড়তে ভয় পায় যে সেই বইয়ের কণায় কণায় হয়তো বিষ লেগে থাকবে, তারাও হয়তো বই পড়তে গিয়ে তারাও হয়তো মারা যাবে। এই মরার ভয় তাই তারা বই কেনা আর বই পড়া ছেড়ে দিয়েছে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে এই তোমার বই কেনা, তোমার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে যেটা আছে, তোমরা এটা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আবার নেক্সট পঞ্চতন্ত্র যেটা আছে
আর একটা যেটা তোমাদের গল্পের মধ্যে আছে, আজব শহর কলকাতা, আমি আলোচনা করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।